শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে স্থানীয় নির্বাচন নিয়েও। কোনটা আগে এ নিয়ে বিতর্ক। আসলে নির্বাচন প্রসঙ্গ যখনই আসে নানাবিধ প্রসঙ্গ পাশাপাশি চলে আসে, যেমন নির্বাচনের সাথে কি সংস্কার চলবে কিনা, বিচার হবে কিনা, বিচার এবং সংস্কার শেষ করে নির্বাচন কিনা, কিংবা জাতীয় নির্বাচন এবং সংস্কার বিচার সব কিছু পাশাপাশি চলবে কিনা, এইসব বিষয়গুলো আলোচনায় আসছে দীর্ঘদিন থেকেই। পাশাপাশি আরও একটি বিষয় সাম্প্রতিক সময়ে আসছে, সেটি হচ্ছে পিআর পদ্ধতির নির্বাচন। সার্বিকভাবেই আমরা আজকের আলোচ্য বিষয় রেখেছি নির্বাচনের পথে কেন এত বাধা। এ বিষয়ে আলাপ করবার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আরও একজন আইনজীবী ব্যারিস্টার এম সারওয়ার হোসেন। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই অ্যাডভোকেট রাজ্জাকি, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় নির্বাচনের পথে কেন এত বাধা, যে বিষয়টি বা প্রসঙ্গের অবতারণা করছিলাম অনুষ্ঠানের শুরুতে, যে নির্বাচন প্রসঙ্গ যখনই আসছে সময়সীমা নিয়ে এক ধরনের বিতর্ক ছিল। সেই বিতর্কটা অনেকটাই কেটে গিয়েছিল যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে লন্ডনে। তারপরে মোটামুটি একটা ধারণা পাওয়া গিয়েছিল নির্বাচনের বিষয়। এরপরে যেই বিতর্কগুলো আগেও ছিল, যেমন স্থানীয় সরকার না জাতীয় নির্বাচন, এই বিষয়টি প্রথম অবস্থায় আমরা দেখেছি এনসিপি এবং উপদেষ্টা আসিফ মাহমুদ তার পক্ষ থেকে এসেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা এই প্রসঙ্গটি বেশ জোরে সোরে আনছেন। এখন পাশাপাশি পিআর পদ্ধতি নিয়েও আলাপ হচ্ছে এবং এইটিও আছে, যদিও সংস্কার কমিশনের আলোচনায় সেটি খুব একটা ছিল না। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার বক্তব্য শুনব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এবং এটিএন বাংলার দর্শক এবং আমার দুইজন সহ আলোচক, একজন ব্যারিস্টার সরওয়ার এবং হাবিবুর হাবিব ভাই অনলাইনে আছে, সবাইকে আমার শুভেচ্ছা। লন্ডনের কথা যেটা বললেন, সেখানে কিন্তু টু সাম এক্সটেন্ট একটা সম্ভাব্য তারিখ আসছে বলে প্রতীয়মান হয় এটা, এবং সেটা যদি রোজার আগে হয় তাহলে মোটামুটি মধ্য ফেব্রুয়ারি বর্ডার লাইন হয়। কিন্তু সেখানে কিন্তু শর্ত ছিল। রাইট, শর্তটা ছিল এরকম যে জুলাই চার্টার বলেন, তারপরে সংস্কার বলেন এবং বিচার, এটা প্রত্যাশিত একটা অগ্রগতি বা অগ্রসর কতটুকু এটা দৃশ্যমান হতে হবে। এখন আসেন, আপনাকে বুঝতে হবে প্রথম একটা কোশ্চেন মার্ক আসে। ইউনূস সাহেব বলেছিলেন ডিসেম্বরে যদি আমরা নির্বাচন দিই, মানে অল্প সংস্কার চাইলে ডিসেম্বরে, আর বেশি চাইলে জুনে। কিন্তু আমরা বেশিতে যাইতে পারতেছি না, আমরা গেলাম ফেব্রুয়ারি, মধ্য ফেব্রুয়ারিতে। কতটুকু সংস্কার হবে তাইলে? পার্থক্য তো মাত্র 1.5 মাস ডিসেম্বর থেকে। এটা একটা প্রশ্ন থেকে যায়। দ্বিতীয় কথা হইল, সংস্কার না করা পর্যন্ত আপনি কিভাবে নির্বাচন করবেন? আপনি কি বর্তমান যে এক্সিস্টিং সংবিধান আছে সেইটাই নির্বাচন করবেন, নাকি সংস্কার করার পর যে সংবিধানটা হবে সেটাই করবেন? আপনি একটা জায়গায় তো যেতে হবে। আপনি যদি সংস্কার করেন, ইট ইজ আনসার্টেন। আচ্ছা, তারপরে যেটা হলো ফেব্রুয়ারির যে হিসাব নিকাশটা ওখান থেকে চলে আসলো। আসার পর আপনি তো ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করে দেখতে পারবেন না যে আমার এই সংস্কার, জুলাই চার্টার কিংবা বিচার কতটা হইল। আমাকে এটা এনশিওর করতে হবে মোটামুটি অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে, কেননা নভেম্বর মধ্যে তফসিলের ইস্যুটা আসবে। তো অগাস্ট সেপ্টেম্বর, আজকে জুন শেষ হইল, জুলাই আগস্ট সেপ্টেম্বর 2-2.5 মাস আছে। আমি ব্যক্তিগতভাবে যে সমস্ত আলাপ আলোচনাগুলো হচ্ছে এবং এই যে সকাল বিকাল বসতেছে, প্রথম কথা হইল মানসিকভাবে পরিবর্তনটার জন্য আমরা তৈরি কিনা, কিংবা আমরা সেটা দৃশ্যমান দেখতেছি কিনা। যেমন ধরেন, সিনেমা হলে গেলে আমরা, এখন তো কম যাওয়া হয়, যে সিনেমা হলে সিগারেট খাইতো না। কারণ কি? এনভায়রনমেন্ট বলে দিচ্ছে এখানে সিগারেট খাওয়া যাবে না। তো এখন এই যে সংস্কার কমিটির সাথে বৈঠক অথবা ঐক্যমত্য কমিটির সাথে যে বৈঠক, তারা যে যাতায়াত করতেছে, আসতেছে, নিত্য নতুন ইস্যুগুলো আসতেছে, তাতে
দৃশ্যমান হচ্ছে না যে একটা সুন্দর পরিবেশ হয়েছে। কেননা মুরগি আগে না ডিম আগে একটা কথা আছে। আপনি স্থানীয় সরকার নির্বাচন আগে করবেন না সংসদ নির্বাচন আগে করবেন, এই বিতর্ক আসছে। তারপরে আসছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য তৈরি করা। এবং ক্ষমতার ভারসাম্য কিভাবে করবেন? আপনি কল্পনা করেন, যদি ধরা যাক একটা দল এক্স পার্লামেন্ট নির্বাচন হলে 200 সিট তারা পেয়ে গেল, তারা বলছেন এই সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এখন যদি সংসদ, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতা ভাগ করলেন, যেটাতে ব্যালেন্স হয় যে একে অপরের কাছে ধরা থাকবে, এখন 200 সিট সংসদে যারা পাবে তাদের পছন্দের রাষ্ট্রপতি যদি হয়ে যায়, তাহলে এই যে ভারসাম্যর প্রয়োজনটা কি? তখন তারা একই হয়ে গেল, একই দল হয়ে গেল। সুতরাং সুতরাং তারা চাইবে যে আমরা একত্রে থাকি। আরেকটা ব্যাপার আছে, একটার সাথে একটা রিলেটেড। আমরা দেখছি স্থানীয় নির্বাচন আগে চায়, আবার কেউ সংসদ নির্বাচন আগে চায়। দুইটার ভিতরে পার্থক্য কি? দুইটার ভিতরে বিশাল পার্থক্য আমার মতে, কিন্তু সিদ্ধান্ত রাজনীতিবিদরা নেবে। আমরা সিদ্ধান্ত দিচ্ছি না, আমরা আলোচনা করতেছি। সংসদ নির্বাচন যদি আগে হয় তাহলে কি হয়? আমার দেখা রাজনীতি, আমার মনে হয় সরার একই কথা বলবেন বা একমত হবেন। আমাদের দেখা রাজনীতি যেটা, সংসদ নির্বাচন আগে হইলে কি হয়, তারপরে উপজেলা নির্বাচন এবং ইউনিয়ন চেয়ারম্যানের প্রার্থী চুজ করার অপশন নাই। অর্থাৎ ওই সংসদ সদস্য যাকে বলবে সেই প্রার্থী হবে, অন্তত সেই দলের ক্ষেত্রে। বুঝাইতে পারছি? প্রতীক নাই তো এখন। হ্যাঁ, প্রতীক তো নাই এখন। না, প্রতীক না থাকুক, কিন্তু দলের লোক তো দিবে। সুতরাং সে যদি প্রত্যেকেরই তো কোনো না কোনো দলীয় আদর্শ থাকে, 1 নম্বর। 2 নম্বর, যেই দলটা সংসদের সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, নেচারি তার একটা ইম্প্যাক্ট ওইখানে পড়ে। সুতরাং উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান যখন ওই সংসদ সদস্যের পছন্দ হয়ে যায়, তখন তারা ত্রিরত্ন হয়ে যায়, অর্থাৎ 3 জন 1 জন হয়ে যায়। এবং তার যে এলাকাটা, সংসদীয় এলাকায় এই 3 জনের বাইরে কোনো সিদ্ধান্ত হয় না। এটা আমরা অতীতে দেখে আসছি। এবং এইভাবে যদি সংসদ নির্বাচনটা আগে হয়, তাহলে বাংলাদেশে 300 এমপি হইলে দেশটা 300 ভাগ হইল, এবং এই ত্রিরত্ন যদি একত্র হয়, ইউনাইটেড হয়ে যায়, তখন প্রশাসন মুখে আঙ্গুল দিয়ে বসে থাকে এবং সেটা একটা মবের মতো হয়ে যায়। মব বলতে কোনটা? এই যে আমরা যেটা বলবো সেটাই চূড়ান্ত, এটাই মব। এটা যদি সংসদ নির্বাচনটা আগে হয়। আর যদি ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনটা আগে হয়, উপজেলা নির্বাচন আগে হয়, তাহলে আপনি চুজ করতে পারতেছেন না, সেখানে একাধিক প্রার্থী থাকবে। তারা পাশ করে আসার পর যিনি সংসদ নির্বাচনে সংসদ সদস্য হবে, তাদের সাথে তাদের ঐক্যমত্য নাও হতে পারে। সুতরাং এখানে একটা ভারসাম্য হবে। এই যে ভারসাম্য হবে, এই ভারসাম্যটা সমাজের অনেক সন্ত্রাস বা মব নিয়ন্ত্রণের সহায়ক হবে। না, যদি পরে আগে নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আগে হয়, সেক্ষেত্রেও তো রাজনৈতিক দলগুলো তাদের মনোনীত প্রার্থী দিতেই পারে। মনোনীত আপনি বাধা দিতে পারবেন, তখন তো একাধিক প্রার্থী হবে, কারণ সংসদ সদস্য নাই। সুতরাং আপনি চুজ অ্যান্ড পিক করতে পারবেন না, ওখানে একাধিক দাঁড়াবে। সুতরাং আপনি সংসদ সদস্য আগে হইলে তাদের চুজ করার প্রশ্ন থাকে, তখন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, তখন অনেক লোক দাঁড়াবে। সেখান থেকে আমি অপশন পাবো যে তাদের পছন্দ মতো সংসদ সদস্য বিএনপির হয়তো 2-3 জন দাঁড়াবে, দাঁড়াক, বিএনপির 2-3 দাঁড়াক, জামাতের 2 জন দাঁড়াক, আওয়ামী লীগের 5 জন দাঁড়াক, নো ম্যাটার। যে কিন্তু সংসদ আগে হইলে কি আমার পছন্দের লোকটাকে আমি দিচ্ছি, সেকেন্ড লোক থাকছে না। ইউনিয়ন চেয়ারম্যান আমার পছন্দের লোকটা দিচ্ছি, দলের প্রধানের সাথে একত্র হয়ে তারা দিবে। সুতরাং তাদের প্রভাবটা বিস্তার করার জন্য এইটা। আর স্থানীয় নির্বাচন যদি আগে হয়, তাহলে এই ক্ষেত্রে একটা ঝামেলা, 1 নম্বর। 2 নম্বর হলো, কথা হয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একটা ভারসাম্য করতে চায় পাওয়ারের। এখন 2টা কথা আছে এখানে অপশন। কোনো রাজনৈতিক দল বলছে সংসদ সদস্য দ্বারাই রাষ্ট্রপতি নির্বাচিত হবে। আবার আরেকটা কথা আছে ইলেকট্রাল 70,000, অর্থাৎ ওই যে ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন মেম্বার সব মিলে 70,000 লোক হয়। এখন কোনটা টিকবে? যদি 70,000 লোকের ভোটার হইতে হয় এই প্রেসিডেন্ট নির্বাচনের জন্য, তাহলে স্থানীয় নির্বাচন আগে দিতে হবে। কেননা আপনি তো সংসদ নির্বাচনের পর বসে থাকতে পারবেন না, সংসদ নির্বাচনের পরেই রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। সুতরাং ওই যে ইলেকট্রাল ভোট, ওইটা যদি ফিক্সড হয়, তারা যদি মেনে নেয়, ঐক্যমত্য হয়, তাহলে স্থানীয় নির্বাচন ন্যাচারালি আগে আসতে হবে। এটা গেল এক। কাজে এইখানে মতৈক্য হওয়া খুবই জটিল। আপনি যদি দেখেন এইভাবে, কাজে অনেকগুলা ভাইটাল জায়গা আছে, খুব জটিল। আর আপনি যদি রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ভারসাম্য দেখতে চান, আপনি নগদে দেখেন বাংলাদেশে চলমান সেটা কিরকম। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব, উনি আওয়ামী লীগের লোক, আর ইউনূস সাহেব প্রধানমন্ত্রী, ধরে নিলাম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন, 2 জন। এই যে ভারসাম্য দেখছেন, কঠিন অবস্থায় আছে কিন্তু 2 জন।
যা মন চায় তাই করা যাচ্ছে না, প্রেসিডেন্টের কাছে কিছু পাওয়ার আছে। ঠিক ওইভাবে আপনি কল্পনা করে দেখেন, এইটা দেখেই সবাই ভয় পাচ্ছে যে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী যদি এক দলের তো না হয় তাহলে তো কঠিন অবস্থা। এবং ইউনূস সাহেব দেখাই দিতেছেন সারভাইভ করা কাকে বলে। ইউনূস সাহেবের জায়গায় বসাইয়া অন্য একটা লোকের বসান, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এই কাঠামোতে রাইখে আরেকজনের বসান, 15 দিন টিকবে না। এটা ইউনূস সাহেব দেখায়, এবং এটা দেখেও এখন ভয় পাচ্ছে যে যদি এইটা হয়, ইলেকট্রাল সিস্টেম হয়, তাহলে তো আমাদের দলীয় একচ্ছত্র আধিপত্য টানা খুবই কঠিন হবে। এবং এই ঐক্যমত্য যদি না হয়, আমি মোটামুটি নিশ্চিত যে নির্বাচনের সম্ভাবনা আমি সামনে দেখছি না। আর যদি কোনো কারণে নির্বাচন না হয়, ক্ষমতা কিন্তু তৃতীয় ব্যক্তির কাছে চলে যাবে, এবং ইউনূস সাহেব থাকবেন বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। এবং যদি উনি চলে যান এবং এমন পরিস্থিতি হয় আর তৃতীয় ব্যক্তির কাছে যদি নির্বাচন চলে যায়, তাহলে কিন্তু আবার নির্বাচন 2 বছরের জন্য 3 বছরের জন্য পিছিয়ে যেতে পারে। সুতরাং এখন রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে একটা জায়গায় এসে নির্বাচন ইউনূস সাহেবের কাছে আদায় করা তাদের নৈতিক দায়িত্ব, অন্যথায় তারাই ব্যর্থতায় পড়বে। শুনে আসি, জনাব হাবিবুর রহমান হাবিব আছেন আমাদের সঙ্গে। জনাব হাবিবুর রহমান হাবিব বেশ কিছু প্রসঙ্গ বলেছেন। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, স্থানীয় না জাতীয় কোনটি আগে, সেই প্রসঙ্গ দিয়েই যদি আলোচনা শুরু করেন। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এটিএন বাংলার সমস্ত দর্শক শ্রোতাদেরকে আমার সত্যতা সালাম, বিজ্ঞ দুজন আলোচক আমার রাজ্জাকি ভাই এবং ব্যারিস্টার সরকারকে শুভেচ্ছা। উনি বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত। এখন ইন্টারিম গভর্নমেন্টের কি দায়িত্ব ওই স্থানীয় সরকার নির্বাচন করা? আপনার এখানে তো আপনার ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলো, তারপরে বলবে যে আপনার পৌরসভা, তারপরে উপজেলা বলেছে উপজেলা, তারপর সিটি গভর্নমেন্ট বলবে যে সিটি গভর্নমেন্ট হোক। রাজ্জাকি ভাই যে সন্দেহটা করছেন, যে ভয়টা পাচ্ছেন, যদি নির্বাচন স্বচ্ছ হয়, সুষ্ঠু হয়, দলীয় সরকার অধীনে নির্বাচন হলেও যে স্থানীয় সরকার নির্বাচন জেতা যায়, তার প্রমাণ হলো বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল 1994 সালে, তখন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, চিরাং সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল। এই 2 সিটিতে আওয়ামী লীগের কোনো এমপি ছিল না। ঢাকা শহরের 8 জন এমপি বিএনপি ছিল, চট্টগ্রাম মহানগরের সব এমপি বিএনপি ছিল। তারপরেও তো মেয়র হানিফাকে 1 লক্ষ ভোটের বেশি ব্যবধানে জিতলেন, মহিউদ্দিন আহমদ চৌধুরী তখন জিতলেন। আবার যদি বলি 2013 সালে বাংলাদেশে যে বড় সিটি কর্পোরেশনগুলি নির্বাচন হয়েছিল, চিটাগাং, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, সবগুলো নির্বাচন তো বিএনপি জিতল। আওয়ামী লীগ তো সেই নিষ্ঠুর আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তারপরেও তো সমস্ত নির্বাচনগুলি সেই সময় বিএনপি জিতছিল। কিভাবে তাহলে? ওই সময় আওয়ামী লীগ ভেবেছিল যে এই নির্বাচনটা তারাই জিতবে, কিন্তু জনগণ তাদেরকে ভোট দেয়নি। তাহলে দলীয় সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন বিএনপির সময় সুষ্ঠু হয়েছে, আওয়ামী লীগের সময় সুষ্ঠু হয়েছে। পরবর্তী সময় ওই আওয়ামী লীগই আবার নির্বাচন কারচুপি করা শুরু করেছিল। যেমন 2008 সালে সেদিন সেনাবাহিনীর একটা গোষ্ঠী বা সেনা সমর্থিত সরকার সেদিন তারা একটা কারচুপি করে 8 সালে বিএনপিকে পরাজিত করেছিল। কিন্তু তারপর 22 দিন পরে যখন 2009 সালে যখন নির্বাচন হলো 22শে জানুয়ারি, তাহলে অধিকাংশ আসন তো অধিকাংশ উপজেলা তো বিএনপি পেল। তারপরে কারচুপি শুরু করতে হলো। সবচেয়ে মজার ব্যাপার, 2014 সালে বিএনপি নির্বাচনে যায়নি, অংশগ্রহণ করেনি, একতরফা নির্বাচিত হয়ে গেল আওয়ামী লীগ। তারপরে যে উপনির্বাচন, তারপরে উপজেলা নির্বাচন হলো, সব তো বিএনপি আর জামাতের লোক পাচ্ছিল। তারপরে গিয়ে তারা সেখানে এসটি করে দেয়, না ধানের শেষে ভোট দেওয়া যাবে, নৌকামার্কা সিট মারো, ভাইস চেয়ারম্যান প্রার্থী মহিলাপুর নিয়ে যাও, ওইটা ফেলে দিল, কিন্তু চেয়ারম্যানটা তারা নিয়ে গেল। এটা তো বাস্তবে দেখেছি। স্থানীয় যদি দলীয় সরকার নির্বাচন হবে না, সুষ্ঠু হবে না, মানে যদি মনিস্থির করা যায়, এখন তো সেই পরিবেশ নেই। এখন এই বাংলাদেশে নতুন করে সরকার যেই যাক না কেন, কোনো নির্বাচনে কোনোতেই তারা ভোট কারচুপি করা বা ওই সিল মারার কোনো সুযোগ থাকবে না। আরেকটা কথাও তিনি বললেন, সংস্কার। কতদিনে সংস্কার করবেন আপনি? কত বছর ধরে সংস্কার করবেন? কতদিন ধরে আপনি বিচার করবেন? কত বছর? 10 মাস পার হয়ে গেল, কয়টা সংস্কার হয়েছে? 10 মাস পার হয়ে গেছে, কয়টা বিচারের সম্মুখীন হয়েছে আপনি বলেন? তাহলে কি দিনের পর দিন আপনি যখন ওই যে আপনি যদি কাপড় একটা থাকে,
মাথায় দিলে এবার নিচে থাকে না, নিচে দিলে মাথায় থাকে না। তো অবশ্য তো আপনার তাই, আপনি যদি নির্বাচন ছাড়া দীর্ঘদিন এই সরকারকে রাখতে চান, তাহলে বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কি চিন্তা করবেন না একবারও? ডক্টর ইউনূস সারা পৃথিবীতে সমাদৃত, 10 মাস হয়ে গেল একটা ইনভেস্টর আসলো না। শুধুমাত্র ঘোষণা হয়েছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তাই আইএমএফ থেকে শুরু করে বিভিন্ন জন বাংলাদেশ ইনভেস্টর বা লোন দেওয়া শুরু, মানে রাস্তায় চলে আসবে। তার মানে কি, একটা নির্বাচন বিহীন দেশে কোনোদিন নির্বাচন হয় না, সে সামরিক শাসক হোক অন্য কিছু হোক। পৃথিবীর কোন দেশ আছে নাকি নির্বাচন ছাড়া আছে? সেখানে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব এইসব সরকার নির্বাচন করা। এই স্থানীয় সরকার নির্বাচন দলীয় সরকার না হয় ভালো কথা। যখন কোন একজন মেয়র হয়তো মারা যেতে পারেন, একজন উপজেলা চেয়ারম্যান মারা যেতে পারেন, তখন কি করবেন? তখন কি করবেন? তখন কি ওই তখন ওখানে নিরপেক্ষ সরকার নিয়ে এসে নির্বাচন করবেন? ওই উপজেলা, ওই পৌরসভা, ওই সিটি কর্পোরেশন। এই যে সমস্ত কথাগুলো নিয়ে এসে নির্বাচনটাকে প্রলম্বিত করার একটা যুক্তি দাঁড় করা ছাড়া আর কিছু না। মাঝখানে তো পেয়ার পদ্ধতি আসে, আনুপাতিক নির্বাচন। আমি পিয়ার পদ্ধতির বিষয়ে আসবো, পিয়ার পদ্ধতির বিষয়ে আসবো। আমি একটু শুনে আসি, যেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন আছেন, এরপরে আমরা ওই বিষয়টি নিয়ে আলাপ করব। জি, ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে সহলোচক হাবিব ভাই এবং রাজ্জাকি ভাই, সুপ্রিয় দর্শক। দেখুন, এই আলোচনা আমরা প্রতিনিয়ত করছি যে নির্বাচনের সামনে কি কি বাধা রয়েছে। তো আমি মনে করি যে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচনী ব্যবস্থাপনা। নির্বাচনী ব্যবস্থাপনায় প্রায় কম বেশি 10 লক্ষ লোকের সংশ্লেষ দরকার হয়। আচ্ছা। এবং 44,000 কেন্দ্র থাকে যদি সমগ্র বাংলাদেশে একসাথে করা হয়। তো যেহেতু গত 3টে নির্বাচন হয়নি আসলে, এবং স্থানীয় সরকার নির্বাচন হয় না, সবগুলো ওই সিলমারা নির্বাচন। সো এইটা করাতে আমরা একটা হিসেব করে দেখেছিলাম যে প্রতিটা কেন্দ্রে কয়জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা যায়। দেখা যায় যে কোনো কোনো কেন্দ্রে শহর বাদে একজন পুলিশ অথবা 2 জন আনসার, এর বেশি দেওয়া যায় না এখন যা লোকবল আছে, যে লোকবল আছে। এবং এই যে লোকবল, এরাই কিন্তু ওই ফ্যাসিস্ট সরকারের পাতানো নির্বাচনগুলো কন্ডাক্ট করেছে। আচ্ছা। তো আমাদের যে ভঙ্গুর ডেমোক্রেসি, মানে ডেমোক্রেসি বারবার ওই বাচ্চারা হাঁটা শেখার সময় যেন বারবার পড়ে যায়, হোঁচট খায়, বারবার আমাদের এই গণতন্ত্র হোঁচট খাচ্ছে। তো এই হোঁচট খাওয়ার ক্ষেত্রে যে এই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ব্যবস্থাপনা। এখন মনে করেন যে বাই অল মিনস যে প্রত্যেকটা এলাকা নিয়ন্ত্রণ করছে বিএনপি। সো এখন রিমোট জায়গায় যদি এইরকম প্রার্থী থাকে যে যার ওইরকম নাই, আপনার শক্তি নাই, মাসেল পাওয়ার নাই, সেইখানে নির্বাচনটা সঠিক হবে কিনা, এটা একটা বড় চ্যালেঞ্জ। যে আমাদের নির্বাচন ব্যবস্থাপনা যে খারাপ অবস্থা হয়েছে, এইটা 73 সাল থেকে শুরু হয়েছে। 73 সাল থেকে এই মানে 2024 পর্যন্ত নির্বাচন, মানে নির্বাচনে গ্রামে বা মফস্বলে কীভাবে হবে, যে কীভাবে কতভাবে ম্যানিপুলেট করা যায়, যারা বিভিন্ন স্টেক হোল্ডার, যারা প্রার্থী সহ যারা এজেন্ট থাকে, যারা দলের লোক থাকে, দলের বাইরের লোক থাকে, যার প্রার্থীকে কতভাবে কৌশল করা যায়। তো এবার দেখা যাবে যে যারা ক্ষমতা আসে, বাংলাদেশি মানুষ আবার ওই গোদ দেবেন বাতাসে কিন্তু পালুরাই দেয়। তো এখন দেখা যাবে যে নির্বাচন ব্যবস্থাপনা অনেকে আছে যে সে অতি বিএনপি সাজার চেষ্টা করবে। জিয়া দেখা গেল রাতের ভোট হয়তো হবে না, তা আগে থেকে সেইটা একটা বড় চ্যালেঞ্জ। যে আইনশৃঙ্খলা বাহিনী, 2 নম্বর হচ্ছে যে আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে টেম্পারামেন্ট, যে আমাদের যে মনোজগতের যে যে সঠিক নির্বাচন দেব, জনগণ যাকে ভোট দেবে সেই প্রতিনিধি নির্বাচন হবে, সেই এনভায়রনমেন্ট থাকবে কিনা, এইটা একটা বড় কথা। থাকবে না এখানে, কারণ যে এই যে লোকাল যে ডাইনামিক্সগুলো ঘটে, সেখানে অনেকে চেষ্টা করে তার প্রার্থী জিতাবার জন্য কত কিছু করা যায়। এই আগে যে কালচারটা ছিল কি, পুলিশকে ঘুষ দেওয়া, ওখানে নিজস্ব মাসেল বাহিনী, এজেন্টকে করা, অর্থাৎ যে গণতন্ত্রের যে নির্বাচনের যে ইন্ডিকেটর, যে রাষ্ট্র এমন একটি নির্বাচন ব্যবস্থা অনুষ্ঠান করবে যেখানে মানুষ নির্ভয়ে, নির্বিঘ্নে, উইদাউট এনি ফিয়ার অ্যান্ড ফেভার সে তার প্রতিনিধি চয়েস করবে। এর বাইরে তো বিভিন্ন ধরনের ক্যাম্পেইন, এই টাকা পয়সা দেওয়া, এগুলো আছে। এখন সরকার হাঁটছে না, এখন আমাদের সামনে এইটা একটা সুযোগ আসছে। প্রফেসর ইউনূস সাহেব বলছে যে
এটা একটা এক্সাম্পলের ইলেকশন হবে, এটা তো মুখে বললে হবে না। সেই জন্য আমাদের ওইখানে যাওয়ার জন্য সবচেয়ে বড় সংস্কার দরকার ছিল নির্বাচন ব্যবস্থা। হ্যাঁ, আপনি দেখেন ওই যে জেল খাটছে এখন হাবিবুল আউয়াল যে গেল, সে একটা মন্তব্য করছে, হ্যাঁ, যে 100 বছরেও সংস্কার ব্যতীত এই নির্বাচন ব্যবস্থা সঠিক হবে না। উনি রাইটলি আর রংলি ওনার অভিজ্ঞতা থেকে কিন্তু এটা বলেছে। তাহলে চ্যালেঞ্জটা আসতেছে কিন্তু বিএনপির পরে, যারা এই মুহূর্তে, আমি ওই দলের সদস্য, যারা এই ক্ষমতায় যাওয়ার জন্য সবচেয়ে রাইটলি হয়তো দে ক্যান ডিজার্ভ টু গো টু পাওয়ার, কিন্তু এইখানে যদি এই নির্বাচন যাতে কন্ট্রোভার্সিয়াল না হয় সেটা, তো সেই জন্য আমরা যদি সঠিক নির্বাচন ব্যবস্থায় না যেতে পারি, গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় টেস্ট হলো সঠিক নির্বাচন। নির্বাচনই সম্পূর্ণ গণতন্ত্র নয়, কিন্তু নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না। তাহলে এই যে চ্যালেঞ্জগুলো, বড় চ্যালেঞ্জগুলো রয়েছে, সেইগুলোই আমি মনে করি যে যেহেতু একটা ডেডলাইন আমরা পেয়েছি বাই ফেব্রুয়ারি, মিড ফেব্রুয়ারি, তো এইখানে তাদের সবচেয়ে বড় ধরনের সংস্কার প্রয়োজন বলে আমি মনে করি যে সঠিক নির্বাচন। এখন স্থানীয় সরকার পক্ষে বিপক্ষে যথেষ্ট পয়েন্টস রয়েছে। আমার ব্যক্তিগত আমার নাগরিক হিসেবে আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচন আগে হলে ভালো হতো, আমার ব্যক্তিগত ওপিনিয়ন। কেন আমি বলি, তার জন্য কি পর্যাপ্ত সময় আছে? মানে তারপর যেই ডেডলাইনের কথা আপনি বলছেন ফেব্রুয়ারি বা মিড ফেব্রুয়ারি, তার আগে আমি বলি যে এখন আপনি তো আওয়ামী লীগ যারা পলাতক তারা তো প্রার্থী দিতে পারতো না, মেজরিটি কিন্তু বিএনপির প্রার্থী আসতো, একাধিক প্রার্থী। আওয়ামী লীগ কেন দিতে পারবেন? আর আপনি যে বলেন যে মার্কাটা কিন্তু এখন বাতিল হয় না, আইনটা কিন্তু বাতিল হয় না, সো ফার আই নো, এটা প্রস্তাব হয়েছে। সংস্কার প্রস্তাবগুলো কিন্তু আইন না, এই প্রস্তাব আইনে পরিণত হবে কি হবে না এটা কিন্তু নির্ভর করবে যেগুলো অর্ডিন্যান্স করছে সেগুলো থাকবে, না হলে পরবর্তী সরকারের উপরে। তো তাহলে হতে কি, যেহেতু 15 বছরে মানুষের ভোট দেওয়ার একটা প্রবণতা নষ্ট হয়ে গেছে, ভোট মানে কাইটে নিয়ে যাবে যে যার মতো মানে সময় কাটায়, তাহলে এই স্থানীয় সরকারের মধ্যে কিন্তু ভোটের একটা আবহাওয়া সৃষ্টি হতো, মানে সঠিক গণতন্ত্র আমরা বলি। বিএনপির সামনে আর একটা বড় চ্যালেঞ্জ আসবে, যে এই যে সংসদ নির্বাচন যারা আগে হবে, যারা এমপি হবে, যেটা রাজ্জাকি ভাই রাইটলি হি সেড, আই এগ্রি উইথ হিম, তখন এই যে একটা টেন্ডেন্সি থাকে যে আমার প্রার্থীকে সব জায়গা থেকে জিতে আনা, তখন ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি এক ধরনের ইনফ্লুয়েন্স কাজ করে। কিন্তু হাবিব ভাই যে উদাহরণ দিলেন, হ্যাঁ, ওইটা তো ওই উদাহরণ যখন সেই সময় যখনই একটা সরকার, একটা দল ক্ষমতা আসে, তখন একটা অ্যান্টি ইনকামবেন্সি শুরু হয়। ওই নির্বাচনগুলো এমন সময় হয়েছিল যে অ্যান্টি ইনকামবেন্সি অর্থাৎ পপুলারিটি কমে গেছিলো বলে ওইটা একটা রিফ্লেকশন। আর এই নির্বাচনের মাধ্যমে যদি স্থানীয় সরকার নির্বাচন আগে হতো, তাহলে বিএনপির একটা বড় ধরনের রিসার্চের সুযোগ হতো। রিসার্চ কীভাবে করতে পারতো, যে মানুষের ভোটিং টেন্ডেন্সিটা কিন্তু খেয়াল করা যেত। তাহলে বিএনপির সামনে ওই চ্যালেঞ্জ আসবে, ঠিক আছে আগে সংসদ নির্বাচন হলে তারা স্থানীয় সরকারে কোনোভাবে ম্যানিপুলেট করবে না। আপনার মনে আছে যে বাহার, আওয়ামী লীগের একটা বাহার নামে একটা এমপি ছিল কুমিল্লা, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের কোনো সংস্থা তাকে নিয়ন্ত্রণই করতে পারে নাই। তো ওইরকম এমপি হতে পারে যে তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না। সো জনগণের সাথে, দেশের সাথে, আমার নির্ভর জায়গা থেকে আমি এটা বলছি, দলের কৌশলগতভাবে তাদের অবস্থান প্রকাশ করবে। তার চেয়ে বড় কথা হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তার জন্য তো পর্যাপ্ত সময়ও থাকতে হবে। আপনি যে বললেন 44,000 কেন্দ্র, যে পরিমাণ উপজেলা, যে পরিমাণ মানে প্রত্যেকটা জায়গায়, তো এটা তো বিভিন্ন টায়ারে আপনার উপজেলা আছে, তারপরে জেলা আছে, ইউনিয়ন পরিষদ আছে, মেয়রের ইলেকশন আছে, সিটি কর্পোরেশন ইলেকশন, এই সবগুলো ইলেকশন তো স্থানীয় পর্যায়ে, এইগুলো মানে সব কন্ডাক্ট করে তারপরে জাতীয় সিদ্ধান্ত নেয়, এবং সবাই যদি এগ্রি করে, ডিসেম্বরের ভিতরে এই সমস্ত নির্বাচন সম্পন্ন করা সম্ভব। 1 মাস পর একটা নির্বাচন হবে, আপনি যেখান থেকে শুরু করেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা অথবা পৌরসভা, তারপরে 1 মাস পর প্ল্যান এবং তাহলে মানুষের ভিতরে একটা ভোটেরই হতো। তখন বিএনপিও স্টাডি করতে পারতো যে ভোটের টেন্ডেন্সি কোন দিকে যাচ্ছে। আমি যে এই যে ইয়াং জেনারেশন যে টেন্ডেন্সি আছে, সেই টেন্ডেন্সিটা কিন্তু তখন স্টাডি করা যেত। আর তখন এখন যদি আমার মনে হয় সংসদ নির্বাচনে আগে হবে, আমি যেটা যেহেতু বিএনপির চাপ সবসময় এখানে থাকবে, তখন ওইটা আসবে যে ওই আওয়ামী লীগের মধ্যে আবার স্থানীয় সরকার নির্বাচন না হয়, তখন আস্তে আস্তে কিন্তু পপুলারিটি কমতে থাকবে। বাই দিস টাইম গত 10 মাসে যা কিছু হয়েছে এর বড় ধরনের দায় কিন্তু বিএনপির ঘাড়ে আসছে। এটা অনেকটা সত্য, অনেকটা বিভ্রান্তি। হ্যাঁ, তো ওইটা করার মতো আমাদের পলিটিক্যাল কালচার কিন্তু আমাদের দেশে নাই, যে আমি নির্বাচন আইন আছে, স্থানীয় সরকার নির্বাচনে ওই এলাকার এমপি এলাকায় থাকবে না,
সেইটা কতটুকু মান্য করবে, আমাদের সেই টেম্পারামেন্ট আছে কিনা, আমার সেই উচ্চ যে মর্গ গণতন্ত্রের যে আমরা সমস্ত নিয়ম নীতি মেনে চলবো সেইটা হবে কিনা, তখন কিন্তু ওই বিএনপি আবার কিন্তু কিছুটা পপুলারিটি হারাতে থাকবে। এই সেই বিবেচনা আমার মনে হয় এরপরও দল তারা নিজেরা বুঝে সিদ্ধান্ত নেয়, ডিসিশন মেকার যারা, আমি মনে করি এই জন্য দলের ভিতরেও একটা ডিবেটের জায়গা থাকা দরকার। আপনি মনে করেন যে দলের সবচেয়ে বড় পলিসি মেকিংয়ের উপরেও আমরা দেখেছি বিদেশে অনেক দলের সদস্যরা ভিন্ন মত পোষণ করে মিডিয়াই। আপনি বাইডেন যখন প্রথম প্যালেস্টাইনে যখন ওই যে নেতানিয়াহু এখন গণহত্যার আগে, তখন আপনার তার দলের ভিতর থেকেই একদম ওপেনলি এটার বিরোধিতা করেছে। আপনার ব্রিটেনে আমরা দেখেছি যে সবসময় দল যদি কোনো সিদ্ধান্ত নেয় কোথাও ডিবেট লাগে না, এমনি ওপেনলি কিন্তু এটা বিরোধিতা করে। ওইটা কিন্তু গণতন্ত্রের মানে আরও সুষম থাকে। গণতন্ত্রে এই যে দলদার বা চাটুকারিতা, এইটা গণতন্ত্রের উপকার দলের জন্য কিন্তু ভালো হয় না। সেই জন্য ডিবেটের জায়গা সবসময় থাকা উচিত, এবং এই ডিবেট থেকে কিছু গ্রহণ করবে কি করবে না, দ্যাট ইজ আপ টু দ্য ডিসিশন মেকারস। জি, আমি আসবো আবারও। অ্যাডভোকেট রাজ্জাক, কি শুনছিলেন দুজনের বক্তব্য? যে বিষয়টা আমরা আলাপ করছিলাম যে নির্বাচনের পথে যে বিষয়গুলো চ্যালেঞ্জ বা বাধা রয়েছে, যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হচ্ছে, সেই জায়গায় সংস্কার, বিচার এবং যেটি বলছিলেন স্থানীয় সরকার না জাতীয় নির্বাচন, সেটি একটি। পাশাপাশি আরেকটি আলোচনা এসেছে পিআর। এই যে যেটি বলা হচ্ছে যে এই পিআর পদ্ধতির নির্বাচন, এটি একেবারেই নতুন একটি ধারণা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করা যায়, সেই জায়গাতে আপনার কাছে একটু সেই বক্তব্যটা একটু শুনব। পিআর পদ্ধতির ধারণা আসলো কেন? অনেকেই বলে যে এই উপমহাদেশে এটা নাই। ইয়েস, আমি এগ্রি করি, এই উপমহাদেশে নাই, কিন্তু এই উপমহাদেশে আমাদের মতো পিকুলিয়ার সরকারও তো নাই। অর্ধেক আওয়ামী লীগ, অর্ধেক ইউনুস, এই সরকার আছে কোথাও? যেহেতু দেশটা পিকুলিয়ার, আমাদের দেশের সরকারটা পিকুলিয়ার, আপনাকে কিন্তু চিন্তা করতে হবে আপনার দেশের পরিস্থিতি অনুযায়ী। আপনি এইখানে বসে যখন কি বলে আমেরিকার কথা, সিঙ্গাপুরের কথা চিন্তা করেন, বোকার স্বর্গে বাস করি আমরা। আমার দেশটা তো সেরকম না। সুতরাং আমার দেশের এখন যে পলিটিক্যাল সিনারিও যেভাবে আছে, তার সাথে যেটা অ্যাপ্লিকেবল সেইটা অ্যাপ্লাই করা উচিত। এখন সে কারণে পিআর পদ্ধতি কেউ কেউ চায়। কেন চায়? চাওয়া না চাওয়া, করা না করেন তাদের ব্যাপার, আমাদের না। আমরা মতামত দিচ্ছি। আচ্ছা, আপনি যদি নির্বাচন করেন তাহলে আপনার একটা শক্ত বিরোধী দল লাগবে না? যদি ভালোভাবে গণতান্ত্রিক চর্চা করেন। আওয়ামী লীগ সরকার যে ছিল, কোনো বিরোধী দল ছিল? ছিল না। ছিল জাতীয় পার্টি, ছিল, ওই তো জাতীয় পার্টি, শক্ত বিরোধী দল তো না। আচ্ছা, আওয়ামী লীগ তৈরি করেছে। আচ্ছা, তাহলে আজকে যদি নির্বাচন হয়, যে দলটাই ক্ষমতায় যাক, শক্ত বিরোধী দল কি হবে? নাই। এখন আসেন, আপনি শক্ত বিরোধী দল যদি না থাকে, তৈরি করার দায়িত্ব কি বিএনপির? আমি তো বিএনপির নামই উচ্চারণ করিনি। আমি বলছি ক্ষমতায় যেই যাক, তার শক্ত বিরোধী দলটাকে। আর শক্ত বিরোধী দল যদি না থাকে, তাইলে তারে আমরা কিভাবে পাবো সরকার হিসাবে? আগের যে ক্ষমতায় ছিল সে তো শক্ত বিরোধী দল তার ছিল না। এখনো যদি না থাকে তাইলে কি হবে? এক। দুই নম্বর, শক্ত বিরোধী দলের পথ তো ধ্বংস করা হয়ে গেছে। হ্যাঁ, সেখানে ঠিক আছে, ধ্বংস করা হয়ে গেছে। এখন রাতারাতি আপনি কিভাবে পাবেন শক্ত? রাতারাতি তো আমরা সবাই চাচ্ছি। বলা হচ্ছে যে 10 মাসে কি সংস্কার হইল। হ্যাঁ, এর আগে 10 বছর, এর আগে যে নির্বাচন, 10 বছর যে নির্বাচন, লাস্ট 10 ইয়ার যদি আমি বলি, সেটা কি নির্বাচন ছিল? আপনি যদি বলেন নির্বাচন ছিল, তাহলে তারাইলাম কেন? আর যদি বলেন নির্বাচন ছিল না, 10 বছর ধৈর্য ধরছেন, এখন পারবেন না কেন? ওটা তো নির্বাচন ছিল না। যদি ছিল বলেন, তাহলে তারাইলেন কেন? আর যদি না থাকে, ওটা ছিল না বলেন, নির্বাচন ছিল না, হ্যাঁ, তাহলে আরো ধৈর্য ধরেন। এক কারণ, সংস্কার করতে হবে। কেন করতে হবে? ওই সময় যে নির্বাচনটা হয়েছে, যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে যায়নি, তাদের সবচেয়ে বড় অজুহাত কি ছিল? লেভেল প্লেইং ফিল্ড নাই। এটা তো ছিল। এই লেভেল প্লেইং ফিল্ড যখন নাই, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে কে? প্রশাসন। বাংলাদেশের নির্বাচন কমিশন বলতে যা বুঝে, তাদের সারা বাংলাদেশের লোক হবে 8-10 হাজার, কিন্তু নির্বাচনের সময় প্রশাসন তাদের অধীনস্থ হয়। ফলে প্রশাসনই হলো মাস্টার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার। তাহলে যে প্রশাসনের অধীনে আপনারা নির্বাচনে যাননি, কোনো রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ ছাড়া, সেই রাজনৈতিক দলগুলোর এখন ওই একই প্রশাসনের উপরে আস্থা কেন? আপনি তো যান নাই নির্বাচনে, ওদের উপরে আস্থা নাই বলে। এখন কিন্তু আস্থা হয়েছে। পরিবর্তন হয়েছে না? এখন পরিবর্তন কোথায়? 7 তলাটা 3 তলায়, 3 তলাটা 5 তলায়, 5 তলাটা 9 তলায়। এই তো প্রশাসন, এই তো প্রশাসন। কমিশন পরিবর্তন। তারপরে আমি হ্যাঁ, কমিশন। তারপরে বলছি, প্রশাসন কিন্তু একটা ফ্যাক্টর বাংলাদেশের নির্বাচনে। গল্প আপনি যতই করেন, কারণ আমাকে বানাইয়া বলতে হবে না কারো, কারণ আমি নির্বাচনগুলো দেখছি।
এই প্রশাসনিক কোঅপারেশন কোথায় পাবে? আপনি যদি বলেন যে নির্বাচনের সময় সেন্টার দখল হয়, নাথিং নিউ ইন বাংলাদেশ, তাহলে সামনের নির্বাচনে যে হবে না তারও কোনো গ্যারান্টি নাই। তর্কের খাতিরে বলছি। এখন আসেন, যদি নির্বাচনে সন্ত্রাস হয়, মানে সামনের নির্বাচনে কেন দখল করতে হবে? দখল করতে হবে যদি মানে এখনকার প্রেক্ষাপটটা সময়ের প্রেক্ষাপটের চেয়ে ভিন্ন নয়। সেটাই বলতেছি। আপনি প্রশাসন যদি ফ্যাক্টর, প্রশাসন কি চাইবে জানেন? এমন একটা দল ক্ষমতায় আসুক যে দলটা আসলে তারা ভাববে যে আমাদের অতীত কর্মকাণ্ডের জন্য আমরা আনসারেবল নাও হতে পারি। কেন? সম্প্রতিকালে কিন্তু আমলাদের ভিতরে একটা ভয় ঢুকছে, সেটা নুরুল হুদার গ্রেপ্তারের মাধ্যমে। নুরুল হুদার গ্রেপ্তারের পরে কিন্তু হাবিবুল্লাহ আউয়াল সাহেবও গ্রেপ্তার হয়েছেন। বাংলাদেশে কিন্তু আমলা গ্রেপ্তার সরকার পতনের পর সাধারণত আমরা দেখিনি, এবং সেটা বিএনপির মামলার পরেই। সেটা বিএনপি মামলা করুক সেটা নিয়ে মামলার পরেই হয়েছে, সেটা বরং আমার কাছে দুঃখজনক। বিএনপির মামলা করতে হলো কেন? উচিত ছিল তো অন্যভাবেই নেওয়া। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমলাদের ভিতরে ভয় ঢুকেছে, সুতরাং আমি মনে করি যে নির্বাচনের সময় যদি আপনি সংস্কার প্রপারলি না করেন, পাওয়ারের ভারসাম্য যেগুলো আমরা আগে বললাম সেটা নিশ্চিত না করতে পারেন, তাহলে প্রশাসন এমন একটা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য সুযোগ খুঁজবে যারা আসলে পরে তারা তাদের কাছে নিরাপদ মনে করবে। এবং আমরা যদি সেটা দূর থেকে দেখি, তাহলে ওই রকম যদি আসে যে তারা সেফ হয়ে, এই কর্মচারীর সেফ নিশ্চিত হবে, তাইলে কিন্তু বিচারও আর হবে না। এবং এই যে নিশ্চিত হওয়াটার কারণে আমরা কিন্তু অনেক জায়গার থেকেই পিছিয়ে যাব। কারণ আমাদের কিন্তু টার্গেট, দেশটাকে যদি গঠন করতে হয়, অ্যাক্টিভিটিজের বিচার করতে হবে। এবং আমরা জানি যে দলগুলো দৃশ্যমান, যাদের প্রভাব দেখা যায় এই মুহূর্তে, তাদের ভিতরে কারা ক্ষমতায় গেলে প্রশাসন সেফ, কারা ক্ষমতায় গেলে প্রশাসন সেফ না, সেটা কিন্তু প্রশাসন জানে। সুতরাং আমি নির্বাচনের ক্ষেত্রে এই প্রপার সংস্কার যদি না হয়, তাহলে কিন্তু সেই আগের জায়গায় আমরা চলে যাব। এটার কারণ হচ্ছে আমাদের যে অতীত অভিজ্ঞতা আমরা দেখেছি কোন দলগুলো কি করেছে। সুতরাং সেখানে আমরা তো আস্থার সংকট আমাদের আছে। সুতরাং এই জন্য এই যে দলগুলোর ভিতর কি পরিবর্তন, যদি আমি অতীত অভিজ্ঞতার পরিবর্তনটা নাই কেন আমি বলি না, পরিবর্তন কি আপনি দেখতে পাচ্ছেন কিনা? আমি দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না আমি বলি। সংস্কার দলের ভিতরে সবাই বলে যে আমরা এত দফা সংস্কার করতে চাই। কই, আপনি যদি আপনার গঠনতন্ত্রে ঢুকাইয়ে ফেলতেন তাহলে কিন্তু আমার একটা আস্থা আসতো। আপনি রাষ্ট্রের দিকে তাকাই আছেন কেন? আমার গঠনতন্ত্রে আমি ঢুকাই না। কই, আমি তো ঢুকাইনি। না, রাষ্ট্রের আগেই তো, রাষ্ট্র যখন সংস্কারের কথা বলে নাই তার আগেই তো 31 দফা দেওয়া হয়েছে। কিন্তু আপনার গঠনতন্ত্রে ঢুকেছে, কথাটা বুঝেন নাই। আপনার গঠনতন্ত্রে ঢুকেছে কিনা, আমি করছি, দিস ইজ মাই প্ল্যান, দ্যাট ইজ ওয়ান থিং। আর আপনি এনশিওর করেন, আমাদেরকে এনভায়রনমেন্টটা দেখতে হবে, ইয়েস দিস ইজ দ্য এনভায়রনমেন্ট। আপনি যদি একটা জিনিস লিখিতভাবে দলিল বানিয়ে ফেলেন, তখন আমি হ্যাঁ এটা দলিল হয়েছে, আমি এসে করবো। আরেকটি ব্যাপার আপনার কাছে কি মানে এর ইতিবাচক ভাবে দেখেন কিনা? যেহেতু আমরা বড় রাজনৈতিক দলগুলোর কথা বলছি, তাদের তো ইতিবাচক বিষয়গুলো আমরা দেখতে চাই। সেই জায়গাতে 70 অনুচ্ছেদের ব্যাপার কিংবা 10 বছর ক্ষমতায় থাকবার প্রধানমন্ত্রীর মেয়াদ, সেই বিষয়গুলো যখন বিএনপি মেনে নেয়, সেই বিষয়টিকে কি আপনি ইতিবাচক ভাবে দেখেন? আমার কাছে কিন্তু বিএনপি জামাত কোনো ইস্যু না। আমি বলছি এই যেটা আপনি বললেন 70 অনুচ্ছেদের কথা, এটা হলো দৃশ্যমান কিছুতে দেখাইতে হবে। কারণ আমরা চাই তো নির্বাচন। কিছু কেন, এখানে তো আমরা ওটা ঠিক আছে, প্রায় 89% মতো বিএনপি মেনে নিয়েছে, তো এটা কিছু হলো। 89% যদি মেনে নিয়ে থাকে, আর 11% বাকি রয়েছে। এই তো, আর সব বিএনপি কে মানতে হবে? দেখেন, আর 11 বিএনপি মানার বিষয় না তো, আর 11%-এর মধ্যে রয়েছে কি দেখেন না, সেটা হলো আরপি পদ্ধতি, পিআর পদ্ধতি রয়েছে এর ভিতরে। স্থানীয় নির্বাচন আগে না পরে সেটা রয়েছে। পিআর পদ্ধতি তো ছিল না ঐকমত্য কমিশন। না, এখন নতুন এই ইস্যুগুলো তো রয়ে গেছে। এগুলো তো সবচেয়ে বড় ইস্যু, এইগুলোই তো সবচেয়ে বড় ইস্যু। আপনার পিআর সিস্টেম বলেন, আরপি সিস্টেম ইস্যু, তারপরে পাওয়ারের ভারসাম্য ইস্যু, 70,000 ইলেকট্রাল ভোট হবে নাকি সংসদ সদস্যরা করবে, নাকি আনুপাতিক হারে সিট পাবে, অল দিস আর ইস্যুস। এটা তো ভাইটাল ইস্যু। মানে পিআর পদ্ধতি কেন জরুরি বলে মনে করছেন? এইবার আসেন, আমি রাজনৈতিক দলটা কি মনে করে সেটা না, আমার যেহেতু একটা শক্ত বিরোধী দল দরকার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পার্লামেন্ট তো XYZ, খালি আমরা লিমিটেড কয়টা লোক। আওয়ামী লীগের সময় কিন্তু শক্ত বিরোধী দল ছিল বিএনপি, কিন্তু সেটা মাঠে না, মানে সংসদে ছিল। সেটা আপনি অফিসিয়াল এটা বলতে পারবেন না। ওটা তো বরং বিএনপির সৌভাগ্য যে আওয়ামী লীগ 16 বছর তাদেরকে গালাগালি করে রাজনীতির মাঠে রাখছে, মানে আছে বিএনপি।
এবং বিএনপি ছিল তাদের বিরোধী দল, ভয়ের কারণ ছিল তাদের বিএনপি। এখন যেটা আমি বলতে চাচ্ছি, পার্লামেন্টে যদি আপনি সব দলের প্রতি, সব দল না, আমি বলবো বিভিন্ন মতের লোক দরকার, কেননা ওখানে যদি আপনি একটা দল যান, এখন দীর্ঘদিনে আওয়ামী লীগ যেটি ধ্বংস করে গিয়েছে, আপনি কি রাতারাতি একটা শক্তিশালী বিরোধী দল পাবেন? আমি আপনার হয়তো 10 বছর 15 বছর লাগবে, সেই 10-15 বছর কি ভোট ছাড়া আমি তো আপনার সাথে একমত, Right. এই কথার সাথে তো তুমি একমত, কিন্তু সেগুলো তো রাজনৈতিক দলেরও মানতে হবে যে 10 মাসে সম্ভব না, কারণ সরকার তো এখন পর্যন্ত কমপ্লিটলি দুই ভাগে সরকার বাংলাদেশে, স্বৈরাচারের দোসর রয়ে গেছে রাষ্ট্রপতি গণভবনে, মনে করেন তো আপনি কিভাবে আশা করেন? সুতরাং আমি মনে করি যেহেতু প্রতিনিধি দরকার, যদি আপনি গণতন্ত্রে বিশ্বাসী হন, আপনি সবচেয়ে বড় দল তো ক্ষমতায় যাবেনই, সেখানে যদি অন্যান্য ছোট দল থেকে কিছু আসে, কয়টা সিট আসবে? কয়টা সিট আসবে? ধরেন না জামাত পাবে 30টা সিট। না, পিআর পদ্ধতিটা হতো খুব গোলমেলে, মানে এখানে যারা ভোট দিবে তারা নিজেরা জানবে না যে তাদের এমপি কে হবে। নো 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 নো, দেয়ার ইজ এ সিস্টেম। না না, সেটা আবার তো অন্য, তখন তো 300 সিটে প্রার্থী যাবে না, তখন বলা থাকবে 300 সিটে প্রার্থী থাকলে মানে আমার আসনে কে এমপি হবে, আমি যে কাকে এমপি এটা তো আর তখন বলতে পারবো না, তখন তো মোট ভোটের উপর ডিপেন্ড করে প্রপোর্শনাল দিয়ে তারপরে আসন কি বিন্যাস করা হবে। নিয়ম আছে, সেটা হলো আপনি আপনার প্রার্থী সিরিয়াল করে দিবেন, 1 থেকে 300 প্রার্থী সিরিয়াল করে দিবেন, আনুপাতিকারে যা পাবেন টপের থেকে নিবেন, এটাই নিয়ম, টপের থেকে নিবেন। এটা সবাই গেল, কিন্তু আমি যেই আসনের আমি তো আর জানতে পারতেছি না যে আমার এমপি কি সারোয়ার ভাই হচ্ছে না জাকি ভাই হচ্ছে, সেটা যদি আপনি বলেন। আচ্ছা, আপনার ঘরে 18 বছরের ছেলে মেয়ে আছে? আছে। 18 বছরের ছেলে মেয়ের আপনি কি করেন? স্কুলে যা, থাপ্পড় মেরে স্কুলে পাঠান, কথা না শুনলে থাপ্পড় দেন, স্কুলে নিয়ে যান, স্কুলে নিয়ে আসেন, ছেলেকে মেয়েকে, নাকি মিথ্যা? ওর কোনো স্বাধীনতা নাই, ও রোজগার করে না, হ্যাঁ, ও তো কিছুই জানে না, ও তো স্কুলের ছাত্র, ও এমপি নির্বাচনে ভোট দিবে কিভাবে? এমপি হবে, আইন প্রণয়ন করবে, সেই লোকটা ও চিনবে কিভাবে? ওর ভোটের কি মূল্য আছে? আপনি বলবেন উন্নত বিশ্ব, উন্নত বিশ্ব 18 বছর তো ছেড়ে দেয়, তোমার দায়িত্ব তুমি পালন করো, সে সবকিছু তারটা সে করে, যে নিজের দায়িত্ব নিতে পারে সে অন্যেরটা চুজ করতে পারে। তাহলে তো আপনি 18 বছরের ভোটারও বানাইতে পারেন না। যাকে আপনি পাহারা দিয়ে স্কুলে নেন, কলেজে নেন, সে এমপি চুজ করবে, আর সেই ভোটে এমপি হয়ে আপনি আইন প্রণয়ন করবেন। সে তো মমতাজকেও চিনে না, সে ফেরদৌসকেও চিনে না। সে একা না, সেখানে আমিও তো ভোট দিচ্ছি। সেটাই তো বলতে, আপনি দিলে কি হবে, কিন্তু ওই ভোটার সংখ্যাটা ওইটা তো আপনাকে বিবেচনা নেই, ওর তো বিবেচনা নাই। তারপরে কিসের উপরে পার্লামেন্টের মেম্বার হচ্ছেন আপনি বলেন? লজিক্যালি বলতে হবে তো আপনাকে। আমি বলছি না আমার এটা মানবে, কিন্তু আপনি কিসের উপর এমপি হচ্ছেন? ও তো জানেই না কাকে ভোট দিচ্ছে, কেন দিচ্ছে। বাসার থেকে বাবা বলে দিল, সরোয়ার সাহেব বলে দিল তুমি কলিমুদ্দিরে ভোট দিবা, সেন্টারে যাওয়ার পর বললো না সলিমুদ্দিরে দাও, ওর সিদ্ধান্ত কোথায়? এখনকার 18 বছরের অবস্থা কিন্তু সেরকম নো নো, আপনি বললে হবে না, সে এমপি চেনে না। কে পার্লামেন্ট, শুনুন, 18 বছরের ছেলে ম্যাচিউরড হইতে পারে, কিন্তু কারে ভোট দিলে এমপি নির্বাচিত হবে, দেশের আইন প্রণয়ন করবে, রাজনীতি সচেতন না, তার মানে আপনি বলছেন? অফকোর্স 18 বছরের ছেলে না, অফকোর্স। তাহলে 18 বছরের ছেলেকে এমপি হতে পারবে? আমি একটু শুনে আসি না, এমপি হতে পারবে কিনা। সে যদি ওই যোগ্য হয় এমপি নির্বাচন করার জন্য, তাহলে তো সে নিজে এমপি হওয়ার জন্যই যোগ্য। আমি তর্কের খাতিরে বললাম। জি, আমি জনাব হাবিবুর রহমান হাবিবের কাছে একটু শুনে আসি। জনাব হাবিবুর রহমান হাবিব, পিআর সম্পর্কে বলছিলেন আপনি। আমি আমার এই যে আলোচনাটা শুনে আমার আগ্রহটা হারিয়ে ফেলছি। এনারা হলো সমাজের অত্যন্ত মানে উন্নত মানের জ্ঞান সম্পন্ন ব্যক্তি। ওনারা যে কথাগুলি পেঁচাচ্ছে আমরা তো এই কথাগুলো বুঝতে পারছি না। ওনাদের যে অভিজ্ঞতা বা জ্ঞানের যে গভীরতা, আমাদের জ্ঞানের গভীরতা অতটুকু নেই। আমি নিজেই বুঝতে পারছি, সাধারণ পাবলিক কি বুঝবে। যে ছেলে তার ক্যান্ডিডেট দেখার পরে ভোট দিলে সেটা সঠিক হবে না, সেই ছেলে ওই আনুপাতিক হারে ভোট দিবে কিভাবে? তাহলে আচ্ছা, এবার আপনি আসেন, আপনি স্বতন্ত্র প্রার্থী হতে পারেন, তাহলে নাগরিক আপনি পিআর আর পদ্ধতিতে আপনি কিভাবে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হবেন আপনি বলেন? তাই সমস্ত স্বতন্ত্র প্রার্থীদের ভোট এক জায়গায় যোগ হয়ে তারপরে কি সেখানে আপনার স্বতন্ত্র প্রার্থীদের ঘোষণা করবেন? এখন হিন্দু সম্প্রদায় মনে করে যে আমাদেরও একটা প্রতিনিধিত্ব দরকার, তাই তারা কোন পদ্ধতিতে কোন প্রতীক নেবে? বৌদ্ধ যদি মনে করে আমাদের দরকার, খ্রিস্টান যদি মনে করে আমাদের দরকার, আর মুসলমান যদি মনে করে দল না, আমরা মুসলমান, আমরা একটা প্রতীক নির্বাচন করব এই পিআর পদ্ধতিতে, তাহলে কি করবেন আপনি? এইগুলি আমাদের দেশের জন্য আমাদের মানুষ যা বোঝে না, সেই জিনিসটাকে আপনি আগেই বোঝাতে চান
যে দেশে ভোট দেওয়ার পরিবেশ ছিল না দীর্ঘদিন, সেই দেশে আপনি যদি সবকিছু একবারে নিয়ে আসেন, যে ছেলেকে বাংলা, যে ছেলে বাঙালি তাকে বাংলা পড়া শেখালেন না, আপনি তাকে যদি একবারে ইংরেজি বড্ড মুখস্থ পড়ে দিতে পারবে? এই অবস্থাটা আমার কাছে মনে হচ্ছে এরকম। আর এই স্থানীয় সরকার নির্বাচন বারবার বলে আসছে। আর আমার ভাই রাজ্জাকি ভাই, আমি একটা জিজ্ঞাসা করে ইচ্ছেই হয় যে কত বছর অপেক্ষা করলে আরেকটি দল শক্তিশালী বিরোধী দল হিসাবে সামনে আবির্ভূত হবে, সে দলের নাম কি? এখন কোন দল নির্বাচন হবে এবং সেই দলের সাথে কম্পিটিশন করে কোন দল কত বছর পর শক্তিশালী হবে, তারপর নির্বাচন হবে, তারপরে শক্তিশালী বিরোধী দল হয়ে দেশ পরিচালনা করবে, এরকম উত্তর আছে। তাহলে আমরা শুনে আসবো আমরা রাজ্জাকি ভাইয়ের কাছে। এই জন্য বলি না, এর গুরুত্ব নেই তো। এখন তো কথা, স্থানীয় সরকার নির্বাচন, একটা ইন্টারিম গভর্নমেন্টের কি দায়িত্ব স্থানীয় সরকার নির্বাচন করা? এবং আমার ভাই ছড়া যেটা বললেন যে যদি আগে নির্বাচন হয়ে যায়, যারা নির্বাচিত হবে এমপি হবে, তারা তাদের লোককে জিতে আনার জন্য চেষ্টা করবে, সেটা কেন হবে? সেটা তো দলের ব্যাপার, তো দল সিদ্ধান্ত নিবে তো। তাহলে আপনি কি আমার দলের আমি কি করবো না করবো আরেকজন সেটা নির্ধারণ করে দিবে? এখন যদি নির্বাচন হয়, ধরেন এখন যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, কি হবে তাতে কি হবে? এখন যেসব দল এখন কি আনুপাতিক হবে, বলেন? চেয়ারম্যান নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে, মেয়র নির্বাচন, এখানে আনুপাতিক হবে না, এখানে কোন আনুপাতিক না? ওইটা আপনি পার্লামেন্ট আপনি আনুপাতিক হারে করবেন, আর আপনি ইউনিয়ন কাউন্সিল, পৌরসভা, উপজেলা আনুপাতিক হারে করবেন না, তা কিভাবে হবে? এটা কেউ সমান কিভাবে দেবেন? এই যে অবাস্তব জিনিস সামনে নিয়ে এসে হাজির করতেছে, যেটা সে মানুষ যেটা আমার যে প্রথম তো আমি বুঝি না। তো আমি ইউনিয়ন কাউন্সিল আমি আনুপাতিক হারে চাবো, আপনি এমপি আনুপাতিক, আমি ইউনিয়ন কাউন্সিল কেন আনুপাতিক চাবো না? আমি কেন মেয়র আনুপাতিক হারে চাবো না? এর উত্তর কি দিতে পারবে কেউ? এই জন্য বলি যে আওয়ামী লীগকে এইভাবে কিন্তু এক শ্রেণীর বুদ্ধিজীবী, সাংবাদিক, আপনার সামরিক, বেসামরিক আমলারা এমন ভাবে বলতো, সারা রাত ধরে আমি তো তর্ক করতাম যে আমি যেভাবে দেশ চালাচ্ছে খুব ভালো চালাচ্ছে, সুন্দর চলছে। আজকে আবার শুরু হয়েছে, একটা সরকার যদি নির্বাচিত না হয়, এই সরকারকে কত বছর আপনি রাখবেন? 1 বছর, 2 বছর, 3 বছর, কত বছর রাখবেন? এই 3 বছর আপনি রাখবেন, এই 3 বছরের ভিতরে ইনভেস্টমেন্ট আসবে? ডক্টর ইউনূস সাহেব তো সমাদৃত একজন মানুষ সারা পৃথিবীর কাছে। আজকে 10 মাসে একটা ইনভেস্টমেন্ট আসবে, কেউ ইনভেস্টমেন্ট আসবে? দেশটা চলবে কিভাবে? আপনি কোন দলকে নিয়ে এসে শক্তিশালী করে নির্বাচিত করলে, তারা ক্ষমতায় গেলে সমস্ত সমস্যার কাজ সম্পন্ন করে বলেন, সেই দলের নাম আমরা অপেক্ষা করি। একটা দলের নাম বলেন যে এই দল 3 বছর পরে শক্তিশালী হবে, সে 3 বছর পর নির্বাচনে তারা ক্ষমতা যাবে, তারা এসে জুলাই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের আশা পূরণ করুন, বলেন একটা দলের কথা বলেন, আমরা অপেক্ষা করি। এই যে কথা বলি যে আসতেছে, শেষ করতে হবে। আমার এখন প্রশ্ন যে এখন একটা সরকার, একটা নিরপেক্ষ, একটা তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকারটা আইনের মাধ্যমে সংসদে পাশ করার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার নির্ধারিত হয়েছিল, তার আয়ুষ্কাল এতটুকু, এই কাজগুলো সে করতে পারবে, এর বাইরে সে করতে পারবে না। আর ইন্টারিম গভর্নমেন্টের কোনো মেয়াদ নেই, 1 বছর হতে পারে, 6 মাসও হতে পারে, 3 মাসও হতে পারে, 2 বছর হতে পারে, একে বছর বছর হবে, অনন্তকাল হবে। তাদের কিছুটা অপশন দেওয়া আছে, সুযোগ দেওয়া আছে যে আপনারা কিছু কাজ করতে পারবেন, কিছু একেবারে অতি প্রয়োজনীয় কিছু কাজ আপনার হাত দিতে পারবেন, তাই সব দিতে হবে, তাই সমস্ত কিছু ডেকে এই বিষয় নেওয়া লাগবে। জি হাই ভাই, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট, অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। জি, আমরা ব্যারিস্টার এম স্যার আপনার কাছে শুনবো, শেষের দিকে আছি। দেখুন, পিয়ার পদ্ধতি হলো গণতন্ত্র চর্চার একটা উচ্চ মাত্রার একটা প্র্যাকটিস। বাংলাদেশে যেখানে গণতন্ত্রই কোনোভাবে প্র্যাকটিস হচ্ছে না, সেখানে পিয়ার অ্যাবসলুটলি আনরিজনেবল থিঙ্কিং, এটা অ্যাবসলুট, এটা একটা তর্ক বাজাবার জন্য, একটা মানে ডিলে মেকানিজমের জন্য এটা হতে পারে, এটা হতেই পারে না। এই যে হাবিব ভাই যেটা বললো, আই এগ্রি উইথ হিম, যে স্বতন্ত্র প্রার্থী যদি হয়, আবার স্বতন্ত্র প্রার্থীর একটা এলাকায় রাখছে 1% ভোটার দিয়ে লাগবে, মানে যতটুকু, এটা মানে একটা ডেমোক্রেসির নামে একটা মকারি। এটা ডেমোক্রেসি প্র্যাকটিস বাংলাদেশে কখনোই ওইভাবে হয় নাই, ভবিষ্যতে হবে কিনা সেটা ভবিষ্যৎ বলে দেবে। এইখানে দেখেন যে আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা নেগেটিভ ধারা আছে যে আমার লোক সৃষ্টি করা। তারা কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেয় না। কি শিক্ষা নেয় না?
আমার লোক কিন্তু ফেরাউন থেকে শুরু করে চসেস্কো, এই গাদ্দাফি, সবাই কিন্তু সৃষ্টি করেছে, এর সাথেও আমার লোক, এবং গত 15 বছর সবচেয়ে বেশি আমার লোক ছিল এই ফ্যাসিজমের। আমার লোকরা কিন্তু কখনই জনসমর্থন না থাকলে আমার লোকরা কোনো কাজে আসে না। তাহলে আমাদের এইগুলো ক্লাস নেওয়া দরকার যে আমার লোক না, দরকার হলো সুশাসন অফিসার। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এবারের যে ছাত্র জনতা রাস্তায় নামছিল তাদের স্লোগানগুলো কী ছিল। এমন একটি রাজনৈতিক ব্যবস্থাপনা যেখানে সুশাসন থাকবে, ন্যায় বিচার থাকবে, মাফিয়াতন্ত্র সৃষ্টি হবে না, লুটেরাতন্ত্র সৃষ্টি হবে না, এইটা তো মূল কথা। জি, তাহলে আরেকটি বিষয় আপনাকে একটু স্পষ্ট করবেন কিনা, যেটি জনাব রাজ্জাকিও বলছিলেন, যেটা শক্তিশালী বিরোধী দল, সেই জায়গায় গণতন্ত্রের জন্য তো একটি শক্তিশালী বিরোধী দল দরকার, কিন্তু এখনকার যে বাস্তবতা তাতে কি একটি শক্তিশালী বিরোধী দল খুব রাতারাতি সম্ভব? না, আসতেও পারে। আমি বলি একটা ছোট একটা পারসেপশন আপনি দেখেন যে 91 সালের নির্বাচনে বিএনপি প্রার্থী দিতে পারে নাই। আমি সেই নির্বাচনে সেনাবাহিনী অফিসার হিসেবে জামালপুরে ইলেকশন ডিউটি করেছি। রাত 2টার পরে যখন আমরা দেখলাম যে যেখানে ওই শেখ হাসিনা বলছিল যে 10টা বেশি সিট পাবে না, সেইখানে কিন্তু বিএনপি মেজরিটি পেল না। তখন যদি ধরি আমরা 91 পর্যন্ত বিএনপির বয়স কত, আর এখন যেখানে আপনারা রাজনৈতিক দল ধরতেছেন তাদের বয়স কত, যতটা মনে করেন বাই অল রিজনেবল ক্যালকুলেশন বিএনপি আসবে, কিন্তু ইট মে নট বি স্মুথ। খেয়াল করেন। আমি আমার একটা ধারণা আমি বলে রাখলাম। এখন শোনেন, রাজনীতিতে 2টে টানেল, এই এক টানেলের ভিতরে যখন ঢুকবেন আপনি আর বের হতে পারবেন না। একটা টানেল হলো সুশাসন, ন্যায্যতা, আপনার গণতন্ত্র ইত্যাদি। তাহলে কি হয়, আপনার পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার হবে, শান্তি থাকবে, সমৃদ্ধি থাকবে। আর আপনি একবার যদি অপশাসনের ভিতরে ঢুকেন আর পিছনে ফেরত আসার জায়গা নেই। অপশাসন, দুঃশাসন, ফ্যাসিজম, পতন, একদম অনন্তকাল থেকে কিন্তু এটা ঘটছে। সেই জন্য এই আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর আমি বলি যে বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা থ্রো করছে যে তারা বিএনপি ক্ষমতায় এসে এই ছাত্র জনতার এই আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে কি না। শেষ কথাটা বলি, যেটা মির্জা ফখরুল ইসলাম অনেকবার বলেছে যে আওয়ামী লীগ টাইপের একটা রাজনীতি আওয়ামী লীগের মধ্যেই পরিণতি বয়ে আনবে। সেই চ্যালেঞ্জটা তো আজকে প্রত্যেকের, হাবিব ভাইয়ের, আমার, বাংলাদেশের প্রত্যেক নাগরিক। সেই জন্য যারা নতুন রাজনীতি করছে তাদেরকে বিএনপির ফ্যাসিলিটেট করা উচিত, সো দ্যাট ওই যে আপনি বিরোধী দলের কথা বললেন না, যাতে একটা ফেয়ার কম্পিটিশন হয়। এবং ফ্যাসিজম ফেরত আসার যে একটা কথা আসছে না, ফ্যাসিজম ফেরত আসবে যদি আওয়ামী লীগ টাইপের একটা রাজনীতি হয়, যদি নিজেরা পজিটিভ পলিটিক্স, এখন যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি পজিটিভ রাজনীতি না করে। একটা উদাহরণ জিয়াউর রহমান রেখে গেছে এখানে, যে যদি বিরোধী দল না হয় তাহলে কি করে, যে একটা সমালোচনার ককাস সৃষ্টি করা, যেটা মওদুদ আহমদকে দিয়ে করছিল। আমি মনে করি বিএনপির এরকম এখন 5-6টা সমালোচনার ককাস সৃষ্টি করা উচিত, যে কোনো ম্যাটারে, প্রত্যেকটা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, স্থানীয় সরকার, পরিবেশ, যে এই ব্যাপারে তুমি সমালোচনা করবা। এবং এই ধরনের কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক ছিলই। জিনাইন নামে একটা সংগঠন ছিল, হাবিবে মেম্বার ছিল, আমিও ছিলাম। এই ধরনের ফিডব্যাক দেওয়ার জন্য এরকম এইগুলো এখন করা উচিত, যাতে বিএনপি বেশি ভুলের ভিতরে না ঢোকে। হ্যাঁ, কারণ বাকি এই নির্বাচনের পরে পুরো চ্যালেঞ্জটা আসবে বিএনপির আগামী বাংলাদেশ, আগামী শাসন, আগামী দেশ কোন দিকে যাবে, এবং দায়িত্ব নেওয়ার পর কতটা স্মুথ ভাবে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারে। জি, শেষ করতে হবে। উনি খুব সুন্দর কথা বলছে। আমরা বিরোধী দল কেমনে, যেহেতু পিআর পদ্ধতি নিয়ে আমরা এত সিরিয়াস কিছু বলি নাই, ডিফিকাল্ট টু আবার কেউ মানবেও না, কিন্তু একটা শক্ত বিরোধী দল বানানোর 100 ফর্মুলা আছে তা নয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি নিশ্চিত করে বলতে পারি, যদি স্থানীয় নির্বাচনগুলো আগে হয়, হ্যাঁ, তাহলে পর্যাপ্ত সময় আছে। রাজ্জাকি ভাই, কেন হবে না? এটা কোনো আপনাকে এগ্রি করতে হবে একটা জায়গায়। আপনি যদি শক্ত বিরোধী দল চান, তাহলে আগে যদি স্থানীয় নির্বাচন হয়, এবং যে কায়দায় আমি বললাম, তাতে কিন্তু ভিন্ন ভিন্ন দলের উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান আসবে, তখন যখন সংসদ নির্বাচন আসবে তখন একটা চিন্তার বিষয়। সেখানে একটা শক্ত বিরোধী অনেক বড় না পাইলেও আপনি বিরোধী দল কিছু মোটামুটি একটা বিরোধী দল পাওয়া যেতে পারে। সুতরাং আপনাকে ওই দিকে যেতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। হাই ভাই, যদি কিছু যুক্ত করেন, শেষ করব, 30 সেকেন্ড। না, আমি বলছি, শোনেন মজার ব্যাপার, এখন যদি স্থানীয় সরকারের আগে হয়, তাহলে এখন যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে দৃশ্যমান, আমরা ধরে নিতে পারি অনেকগুলি দল আছে, তারা এরশাদ যেমন বিরোধী দল ছিল, জাতীয় পার্টি, বিগত উপজেলা নির্বাচনে একজনও এরশাদের দল বিরোধী দল তারা, কিন্তু একজনও উপজেলা চেয়ারম্যান পায়নি। তো এখন যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, ম্যাক্সিমাম বিএনপি হয়ে যাবে, কিছু জামাত পাবে, আসলে আরো হতাশ হবে তারা।
আগ্রহ হারাই ফেলবে যে আমরা একটা চেয়ারম্যান পেলাম না, একটা উপজেলা পেলাম না, একটা মেয়র পেলাম না, তাহলে এই নির্বাচনে কি আমরা তখন কি জাতীয় নির্বাচনের আগ্রহ হারায় ফেলবে আপনার কাছে মনে হয়? আরো হারাই ফেলবে। এই সময় দলগুলি একটা মেয়রকে জিতবে, বন্ধ সিটি কর্পোরেশন একটা জিতবে কেউ? জিতার কোনো সম্ভাবনা আছে না? আপাতত নাই। না, কারচুপির অভিযোগ এনে বয়কট করবে তখন। আরো আগ্রহ হারিয়ে ফেলবে তারা। যারা একটা উপজেলা পাবে না, একটা মেয়র পাবে না, তারা কি জাতীয় সংসদ নির্বাচনে আসবে তখন? অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।